সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 29 নভেম্বর 2024 বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ তিসরি ইনসাফ দলের তৃতীয় কাউন্সিলে সভাপতির বক্তব্য রাখেন মোহাম্মদ মিনহাজ প্রধান, চেয়ারম্যান বাংলাদেশ তিসরি ইনসাফ দল। সভায় মোহাম্মদ মিনহাজ প্রধানকে চেয়ারম্যান ও মোহাম্মদ আবির রহমানকে মহাসচিব, সোয়েব মামুনকে ভাইস চেয়ারম্যান, সাইফুল কবির খানকে ভাইস চেয়ারম্যান, মন্টু চৌধুরীকে সিনিয়র যুগ্ম মহাসচিব, কামরুজ্জামান মোল্লাকে যুগ্ম মহাসচিব, মোহাম্মদ সোহেলকে সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ, নওয়াজ শরীফকে সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ, মোহাম্মদ আক্কাস আলীকে দপ্তর সম্পাদক, বাংলাদেশ তিসরি ইনসাফ দল কমিটি ঘোষণা করা হয়। কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন যারা। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। বক্তব্যে মিনহাজ প্রধান কি বলছে শুনুন। এবং আমাদের বাংলাদেশের তিসরি ইনসাফ দলের তৃতীয় কাউন্সিলের সকল নেতৃবৃন্দ উপস্থিত হতে পেরেছেন বলে সবাইকে বাংলাদেশ তিসরি ইনসাফ দলের পরিবার থেকে সংগ্রামী অভিনন্দন। আমাদের বাংলাদেশে একটি গণবিপ্লব, গণঅভ্যুত্থান হয়েছে। বাংলাদেশ এক ফ্যাসিবাদ সরকার বাংলাদেশ থেকে হটানো হয়েছে। বাংলাদেশে দীর্ঘ 17 বছর আমরা কাজ করে আসছি এবং বাংলাদেশের যত সংগঠনের নেতৃবৃন্দ আছে সকলেরই চেষ্টা ছিল একটা সুশীল সমাজ এবং সুরাষ্ট্র পরিচালনা করার। আমাদের সেই সুযোগটা হয়ে ওঠেনি। 17 বছরে আমাদের ঘরে থাকার সময় হতো না। মামলা হামলার কারণে আমরা অনেকে ঘরে থাকতে পারতাম না। আমরা অনেক জেল জুলুমের শিকার, অনেকে আহত, অনেক ভাই বোন নিহত হয়েছে আন্দোলন সংগ্রামে, অনেকে পঙ্গু হয়ে পড়ে আছে, অনেকের খোঁজ খবর নেওয়া যাচ্ছে না, অনেকের দেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশের মধ্যে এক ফ্যাসিবাদ সরকার যখন চলে গেছে, এখন বারবার তারা ফ্যাসিড কায়েম শুরু করে দিয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের বাংলাদেশের একটা ইসকন দল, যে দল ফ্যাসিবাদ সরকার তৈরি করে দিয়ে গেছে। এই ইসকন আজকে হাঙ্গামা শুরু করে দিয়েছে, দাঙ্গা হাঙ্গা। তারা কোর্ট কাছারি মসজিদ কত কিছু বাদ রাখে সেখানে আক্রমণ করে দিচ্ছে। আজকে তোমরা মুসলমানের রক্ত নিয়ে খেলো না। মুসলমানের রক্ত যদি বয়, তোমরা এই রক্তের বন্যায় ভেসে যাবা। তোমরা আমাদের ভাই মনে করতাম এবং আমরা এই 95% মুসলিম রাষ্ট্রে তোমাদের আমরা কোলে লালন করেছি। ভারতে দেখো মুসলমান ভাই বোনদের কত অত্যাচার নিপীড়ন করছে, তাদেরকে হত্যা করছে। আমরা কিন্তু তোমাদের কখনো আক্রমণ করি নাই, কখনো চেষ্টা করি নাই, কখনো চিন্তাও করি নাই। কিন্তু তোমরা এখন যা শুরু করে দিয়েছো, এর প্রতিফল কিন্তু ভালো হবে না। তোমরা ভালো হও, কারো ইঙ্গিতে কাজ করো না। দেশের আছো, দিল্লির দালালি করো না। বাংলায় আছো, বাংলাকে ভালোবাসো। বাংলাদেশের মধ্যে তুমি নাগরিক, ইন্ডিয়ার দালালি করলে চলবে না। তোমরা যে মসজিদ ভাঙতেছো, আমাদের অনেক আলেম ওলামা আপনারা দেখেছেন, এই আলেম ওলামারা ডিক্লার দিয়েছে আপনাদের মসজিদ মাদ্রাসার সকল মৌলবীরা সহ ডিক্লার দিয়েছে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, আপনাদের মন্দির পাহারা দেওয়ার জন্য, আপনাদের পূজা মণ্ডপ পাহারা দেওয়ার জন্য, আপনাদের মন্দির পাহারা দেওয়ার জন্য। কিন্তু আমাদের মুসলিম রাষ্ট্রে কিন্তু মন্দির এবং মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, মূর্তি ভাঙার জন্য। আর তারপরেও কিছু আলেম ওলামারা তারা পাহারা দিয়েছে, কি স্বার্থে এটা আমি জানি না। আজকে আপনাদের কাছে আমি জানতে চাই, আলেম ওলামারা আপনারা যাতে পাহারা দিয়েছেন, আজকে মসজিদ পাহারা দিবে কে? আজকে মুসলমানদের পরিবার পাহারা দিবে কে? তারা যে হত্যা করছে এটার পাহারা দিবে কে? যে রক্ষা করছে এটার পাহারা দিবে কে? আপনাদের কাছে আমার দাবি, আপনারা কেন এই পাহারা দেওয়ার জন্য দিয়েছেন? মন্দির হবে ভাঙার জন্য, মন্দির হবে ভাঙার জন্য, মূর্তি হবে ভাঙার জন্য।
থাকতে পারবে না, বাংলাদেশের মধ্যে কোনো ইসলাম থাকতে পারবে না। দিল্লির দালালি করলে দিল্লি চলে যাও, বাংলায় থাকতে হলে বাংলার মতো থাকতে হবে। তুমি তোমার ধর্ম পালন করো, তোমার ধর্মের খেয়ানত কেউ করবে না, তোমার ধর্মের খেয়ানতের আমলও আমরা করবো না। তোমরা শান্ত থাকো, বসবাস করো, মানুষের মতো বসবাস করো, হায়নার হলো না। হায়নার হলে কিন্তু আমরা সিংহের খাওয়া দেব, তখন শরীরের মধ্যে হাড় ছাড়া কিছু পাওয়া যাবে না, রক্তের বন্যা কিন্তু দেখতে চাইও না। তোমরা যে আন্দোলন করতে চাচ্ছ, আমরা যদি মুসলিম উম্মাহ মাঠে থাকি, আলেম ওলামারা মাঠে থাকি, তোমরা কোথায় পালাবা? আমরা কোনো দাঙ্গা হাঙ্গা চাচ্ছি না, এবং তোমরা দাঙ্গা হাঙ্গার মধ্যে পড়ো না। তোমাদের হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি, বাংলাদেশের মধ্যে কোনো ইসকন থাকবে না, বাংলাদেশের মধ্যে ইসকন বিলুপ্ত করতে হবে। বাংলাদেশের মধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই, অবিলম্বে বাংলাদেশ থেকে ইসকন নিষিদ্ধ করেন। আর বাংলাদেশের সনাতন ধর্মে ভাই বোনদের বলতে চাই, আপনারা ইতিমধ্যে বলে দিচ্ছেন যে ভারত, অখণ্ড ভারত ছিল বাংলাদেশ সহ, আপনারা অখণ্ড ভারত চান। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, এই ভারত খণ্ড খণ্ড হবে, ভারতের পতাকা ধুয়ে মিশে যাবে। এই ভারতের মধ্যে প্রত্যেকটা খণ্ডে কালেমার পতাকা উত্তোলন করে ছাড়বো ইনশাআল্লাহ। ভারত অখণ্ড ভারত হবে, প্রত্যেকের ভারতের মধ্যে কালেমার ভারত করে হবে, কালেমার পতাকা উত্তোলন হবে। বাংলাদেশের মধ্যেও কালেমার পতাকা উত্তোলন হবে, মুসলিম উম্মাহ সকলে একসাথে হয়ে কাজ করবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা কেন সময় নিচ্ছেন? কেন সময় নিচ্ছেন আমেরিকাকে বিলুপ্ত ঘোষণা করতে, আমেরিকা নিষিদ্ধ ঘোষণা করতে? আমেরিকার যে অত্যাচার অবিচার দেখেছেন, তাদেরকে আপনারা দলের যেমন অন্য দলকে নিবন্ধন বাতিল করেছেন, তাদের তো নিবন্ধন বাতিল হওয়া উচিত। বাংলাদেশের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার আপনি সময় নিচ্ছেন কেন? আপনার কঠোর হতে হবে। আপনি কি জানেন না, বাংলাদেশের মানুষ যখন বাজার করতে যায় তারা কান্নায় জর্জরিত হচ্ছে? বাংলাদেশের মধ্যে সবজি বাজার কিনতে গেলে তাদের পকেটের টাকা হাতিয়ে দেখছে যে আলু কিনলে আর কিছু কোনের ব্যবস্থা থাকে না। আপনি কি এটা দেখছেন না? আপনি কি এটা মূল্য বৃদ্ধি কমিয়ে আনবেন না? আপনি অতি সত্ত্বই বাংলাদেশের সকল পণ্য, আনাজ, খাদ্য গুদামে যত সিন্ডিকেট আছে, আপনারা আগে বলেছেন আওয়ামী লীগ সিন্ডিকেট করেছে, এখন তো আওয়ামী লীগ নাই, আপনারা কেন সিন্ডিকেট বাজার ভাঙতে পারতেছেন না? অতি সত্ত্বে আপনারা সিন্ডিকেট বাজার ভাঙুন। আপনাদের কাছে বাংলাদেশের কোনো দাবি দাবা নাই, কেউ কোনো দাবি করছে না। আপনারা বাংলাদেশের যত মানুষ আছে, অসহায় মানুষ দিন আনে দিন খায়, তাদের খাদ্যদ্রব্য কেনার জন্য যে মূল্য বৃদ্ধি করে রেখেছেন, তারা তো কিনতে পারছে না। বাজার সিন্ডিকেট ভেঙে তাদের খাবারের আয় টানুন, তারা যাতে বাজারে গিয়ে খাবারটা সুন্দরভাবে কিনতে পারে। এই জিনিসটা আপনারা তৈরি করুন, অতি সপ্তাহে জিনিসটা আপনারা তৈরি করতে হবে। আরেকটা জিনিস, আপনি বলেছেন বাংলাদেশে এসে বলেছেন, আপনারা যদি আমার কথা শোনেন আমি থাকবো, যদি আপনারা কথা না বলেন আমি চলে যাব না শুনলে। আপনাকে তো যাওয়ার জন্য বাংলাদেশে আনি নাই, আপনাকে বাংলাদেশ সংস্কার করার জন্য আনা হয়েছে। বাংলাদেশকে একটি রাজনৈতিক দল যত আছে, গণবর্তনের যত নেতৃবৃন্দ আছে, জনদল আছে, বাংলাদেশের যত সুশীল সমাজ আছে, সবাইকে নিয়ে আপনার একটি প্ল্যাটফর্ম তৈরি করার কথা, বাংলাদেশের গণতন্ত্র ফিরে দেওয়ার কথা, বাংলাদেশের ভাতের অধিকার ফিরে দেওয়ার কথা, বাংলাদেশের ভোটের অধিকার ফিরে দেওয়ার কথা। এই কথা আপনাকে বলে নিয়ে এসেছে। আপনি কেন চলে যাবেন? আপনি এখন যত উপদেষ্টা তৈরি করছেন, আপনি কি জানেন না বাজারে গেলে যদি আপনি একটা বেগুন কিনেন, বেগুনকে ঘুরাতে ঘুরাতে দেখে কানা আছে কিনা? তাহলে এখন যত উপদেষ্টা মন্ডলী আপনি নিয়োগ দিচ্ছেন, আপনি কি তাদের ব্যাকগ্রাউন্ড দেখে নিয়োগ দিচ্ছেন? তাদের ব্যাকগ্রাউন্ড দেখছেন? আজকে সমকামিতার জন্য বাংলাদেশ নিষিদ্ধ। সমকামিতার মধ্যে আপনারা আজকে সমকামিতার মধ্যেই থেকে একজনকে নিয়ে এসে উপদেষ্টা করেছেন। তার কারণ কি? আজকে আপনারা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে এসে আপনারা উপদেষ্টা বানিয়েছেন। আপনি কি জানেন না তার ব্যাকগ্রাউন্ড?
তার ব্যাকগ্রাউন্ড কি? আপনাকে বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার বহির্বিশ্বে যত সুনাম আছে বাংলাদেশেও তার চেয়ে কম নেই সুনাম আপনার। আপনার এই বাংলাদেশের সুনাম আপনি বহাল রাখুন, আপনার সুনাম আপনি বহাল রাখুন। বাংলাদেশের মধ্যে একটি প্ল্যাটফর্ম তৈরি করুন, বাংলাদেশের একটি গণতন্ত্র প্ল্যাটফর্ম তৈরি করুন, বাংলাদেশে একটি সুস্থ নির্বাচনের প্ল্যাটফর্ম তৈরি করুন। এবং আপনার যত উপদেষ্টা আছে যাদের নামের পিছনে একটু সমস্যা আছে তাদেরকে আপনি সংস্কার করুন। অবিলম্বে উপদেষ্টা মন্ডলীদের আপনি পরিবর্তন করুন। যেটা নাকি আপনাকে বিতর্ক করবে সেটাকে আপনি পরিবর্তন করুন। এবং দেশ সংস্কার করা বটে, দেশ সংস্কার করা অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে। আপনি দেশ সংস্কার করুন, সংস্কার করে কোরআনের আলোকে আল্লাহ রাসূলের পথে অনুসরণ করে কোরআনের মাধ্যমে দেশ পরিচালনা করুন। এবং সকল দলকে একমত করে একটি জাতীয় সরকারের অধীনে নির্বাচন কায়েম করুন। এই সরকার একটি গণতন্ত্রের সরকার হতে হবে, যে সরকারের মধ্যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ দল যত নির্ভীক মানুষ আছে সকলকে অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এবং প্ল্যাটফর্ম এমন ভাবে তৈরি করতে হবে যে প্ল্যাটফর্মে আমার ভোট আমি খুশি আনন্দে দিতে পারবো। এমন একটা সময় দিয়েছে মানুষ 18 বছরের অধিক হয়ে গেলে তাদের ভোটের বয়স হয়, কিন্তু বিয়ে হয়ে গিয়ে 2-4টা সন্তানের বাবা মা হয়ে গিয়েছে, কিন্তু তারা ভোটের অধিকার ফিরে পায় নাই। সেই অধিকারটা আপনার ফিরে দিতে হবে। বাংলাদেশের আন্দোলন সংগ্রামের বিগত 17 মাস বাংলাদেশ তিসরি ইনসাফ দলের পক্ষ থেকে আমরা চতুর্পুষ্পভাবে আন্দোলন করে গিয়েছি। আমরা মাঠের মধ্যে সকলভাবে আন্দোলন সংগ্রাম করেছি। সর্বদাই বিএনপি জামাত ইসলামের সকল নেতৃবৃন্দ আন্দোলনের ডাক দিয়েছে, যত সংগ্রামের ডাক দিয়েছে সকল সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছি, সব প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। এমন কোন প্রোগ্রাম নাই যে আমরা করি নাই। আমাদের যখনই ডাক করেছে তখনই আমাদের ব্যানার নিয়ে আমরা মাঠে নেমে গিয়েছি। সামনে মিডিয়া আছে কিনা আমরা দেখার কোনো প্রয়োজন মনে করি নাই। আমরা আমাদের ইনসাফ দলের মিডিয়া সেল নিয়ে আমরা কাজ করেছি, সকল প্রমাণ আমাদের কাছে আছে। আমার ছোট ভাই আছে এখানে সাংবাদিকের মাধ্যমে, আমার ছোট ভাইয়ের কাছে অনেক প্রুফ আছে। আমি প্রেস ক্লাবে 2022 সালে আমার একটা দলের প্রোগ্রামে 5 দফা কাউন্সিল 5 দফা প্রোগ্রামে আমি একটা বক্তব্য রাখি জনাব আল্লামা সাইদি রহমান সাহেবকে নিয়ে। আমি যখন মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে নিয়ে বক্তব্য রাখি, আমি বলি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যথেষ্ট বয়স হয়েছে, সেই হিসাব চিন্তা করে আপনারা তাকে গৃহবন্দী করে রেখেছেন। আপনাদের এটাও উচিত বাংলাদেশের জামাত ইসলামের নায়েবে আমির, সাবেক নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আপনারা যে কারাবন্দী করে রেখেছেন তাকে প্রয়োজনে গৃহবন্দী করে রাখেন। এবং তার যথেষ্ট বয়স হয়েছে, এতটুকু আমার বক্তব্য ছিল। সেই বক্তব্যের কারণে আমাদের ফ্যাসিবাদ সরকারের ডিবি হারুন আমাকে আমার প্রোগ্রামের দিন রাত্রে বাসা থেকে তুলে নিয়ে যান, নিয়ে গিয়ে 5 দিন আমাকে ডিবিতে রাখে। তাদের যথেষ্ট পরিমাণ যতটুকু থেরাপি দেওয়ার যতটুকু রিমান্ড দেওয়ার আমাকে তারা দেয়। এবং তারা আনাচে কানাচে খুঁজে বেড়ায় আমার জামাতের মধ্যে কোনো পোস্ট পজিশন আছে কিনা। যখন তারা 5 দিন পর আমার কোনো পোস্ট পজিশন তারা খুঁজে না পায় তখন তারা আমাকে কোর্টে তুলে আমাকে কারাগারে প্রেরণ করে। আন্দোলন সংগ্রামের আগে আমি 2.5 মাস জেলে ছিলাম। জেল থেকে বের হওয়ার পরে ছাত্র আন্দোলন শুরু হয়ে যায়, বৈষম্য ছাত্র আন্দোলন। এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমি আন্দোলনে জড়িয়ে পড়ি বাংলাদেশ তিসরি ইনসাফ দল এবং আমার দলের সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে। 26শে জুলাই আমি যখন সকালবেলা প্রেস ক্লাবে প্রোগ্রাম শেষ করে শহীদ মিনারে যাওয়ার জন্য উদ্যোগ নেই, তখন নামাজের সময় হয়ে যাওয়ার পর আমি নামাজের জন্য মসজিদে প্রবেশ করি। নামাজ শেষ করে আমি একটা রেস্টুরেন্টে খেতে বসি, আমার এই বন্ধুর রেস্টুরেন্ট সোহেলের রেস্টুরেন্টে খাবার বসছি। পরে খাবারটা শেষ করি নাই, তখনই 7-8 জন সাদা পোশাকের লোক এসে আমাকে শূন্য করে ফেলে চেয়ারের থেকে। তখন তারা এক পর্যায়ে ধস্তাধস্তি করে আমাকে আমার জামাও ছিঁড়ে ফেলে, শার্টের বুটাও ছিঁড়ে যায়। তখন তারা আমাকে বলে
ভিডিও ফুটেজ আছে, তুমি প্রেস ক্লাবে পুলিশের সাথে হানাহানি করেছো। একটা ভিডিও ফুটেজ ছিল, পুলিশের সাথে আমার হাতাহাতি হয়েছে। ওই ভিডিও ফুটেজ থেকে আমাকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে গিয়ে পল্টন থানার মধ্যে আমাকে তাদের যথেষ্ট পরিমাণ নির্যাতন আমাকে করে। একটা পর্যায়ে সকালে আমাকে ডিবিতে প্রেরণ করে। ডিবিতে আমার পাশের রুমের মধ্যে ছিল জামাত ইসলামের জেনারেল সেক্রেটারি জনাব গোলাম মিয়া পারওয়ার সাহেব, জনাব তাহের সাহেব, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সাহেব, আরো অনেক নেতৃবৃন্দ ছিল। আমাকে পাশের ছেলে তারা 3 দিন আমাকে রিমান্ডে রেখেছে। 3 দিন রাখার পরে আমাকে 29 তারিখে কারাগারে প্রেরণ করেন। একই পোশাকে আমার ভাই বন্ধু পরিবার পরিজনের কারোর সাথে আমার যোগাযোগ করতে দেয় নাই। আমার মোবাইল যথেষ্ট পরিমাণ, আমার অনেক টাকা ছিল, আমেরিকান ডলার, ইন্ডিয়ান রুপি অনেক টাকা ছিল, যে টাকাগুলা এবং আমার ব্যবহৃত অনেক জিনিস তারা পল্টন থানায় রেখে দেয়। একটা পর্যায়ে আমাকে ফোনও করতে দেয় নাই যে আমি বাসায় একটা কল করব। 7 দিন আমি কারাগারে একই পোশাকে ছিলাম। 7 দিন পর আমি জেলখানা থেকে একজনকে বলি, তোমাকে আমার টাকা আসলে টাকা দেব, তাহলে আমাকে একটু কল করার ব্যবস্থা করো। তখন আমাকে একটা চিঠির মাধ্যমে একটা কাগজ কলম দিয়ে আপনি চিঠি দেন, আমি এটা পাঠাবো আপনার পরিবারের কাছে। তখন 2 দিন পর এই জিনিসের মাধ্যমে আমার কাছে একটা চিঠি আসে এবং 2000 টাকা আসে এবং আমার কাপড় আসে। সেদিন আমি গোসল করি, কাপড় চেঞ্জ করি। গোসল আমার এক কাপড়ে করতে হইতো, ওই কাপড়ে আমার নামাজ পড়তে হইতো। যখন গণঅভ্যুত্থান হলো 5 আগস্ট, তখন জেলখানার জেলাররা সবাই আমাদের 24 ঘন্টা লকআপে রেখেছিল। 24 ঘন্টা লকআপে রাখার পর 5 আগস্টের ঘটনা শুনে তারা আমাদের আরো লকআপ বন্দী করে ফেলে। ওখানে একটা সিস্টেম আছে যে নাকি তালা খুলে লকআপের, তাকে বলা হয় তালা চাবি। তালা চাবিকে আমরা একটা লোক দেখিয়ে এই তালা চাবিকে আনিয়ে যে কোনো ভাবে ওকে ফাঁদে ধরে আমরা লকআপ খুলি। লকআপ খোলার পর একের পর এক লকআপ খুলে ফেলি। আমরা রাজনীতিবিদরা 24 ঘন্টা লকআপে থাকি। নেশাগ্রস্ত, নেশা বিক্রেতা সকলকে তারা ছেড়ে দিয়েছে। মনিহার, যমুনা, পদ্মার সকল নেশাগ্রস্ত ছেলে পেলেদের তারা ছেড়ে দিয়েছে। যখন আমাদের ছাড়ে, আপনারা যদি জেলখানার ভিডিও ফুটেজ দেখেন তাহলে দেখতে পারবেন প্রথম সারিতে আমি একটা পাঞ্জাবি পরে আমার ভাই বোনদের নিয়ে সকলকে নিয়ে আমি ওইখানে নেতৃত্ব দিয়ে বিজয় স্লোগান করি, বিজয় মিছিল করি। একটা পর্যায়ে নেশাগ্রস্ত ছেলে পেলেরা জেল ভাঙা শুরু করে। জেল অনেক ভাবে ভেঙেছে, সকল জিনিস নষ্ট করে দিয়েছে নেশাগ্রস্ত ছেলেপেলেরা। তারা মনে করেছে রাজনৈতিক নেতৃবৃন্দরা সকলে বের হয়ে যাবে, সেই সাথে তারাও বের হওয়ার একটা সুযোগ নিচ্ছিল। কিন্তু একটা পর্যায়ে সেনাবাহিনী ওখানে প্রেরণ করে। সেনাবাহিনীর সাথে আমরা কথা বলে আমাদের রাজনীতির সংগঠনের নেতৃবৃন্দরা যারা ছিলাম সবাই লকআপে চলে যায়। তারপরে 3000 রাউন্ড গুলি করে একটা পর্যায়ে সেনাবাহিনীরা হেলিকপ্টার নিয়ে জেলখানার মধ্যে প্রবেশ করে সকলকে গ্রেফতার করে যারা নাকি জেল ভাঙা চুরার মধ্যে লিপ্ত ছিল। কিন্তু ওইখানের মতো কোনো রাজনীতি নেতা কর্মীকে পায় না একজন, তো সবাই নেশাগ্রস্ত ছিল। ওই নেশাগ্রস্তদের যখন নাকি গ্রেফতার করা হয় তাদেরকে অনেকভাবে আহত করা হয়েছে। আপনারা যদি দেখতে পারেন আপনারা বলবেন জেলখানার ভিডিও ফুটেজটা প্রচার করার জন্য 6 আগস্টের প্রচার করলে আপনারা দেখতে পারবেন জেলখানায় কি হয়েছে। বাংলাদেশের মধ্যে আমরা বাংলাদেশ তিসরি ইনসাফ দল দিয়ে আমরা একটি গণতন্ত্রের উন্মোচন করব। বাংলাদেশ তিসরি ইনসাফ দল দেশের রাজনীতি করবে, জনগণের রাজনীতি করবে, বাংলাদেশের খেটে খাওয়া মানুষের, কৃষক শ্রমিক জনতার রাজনীতি করবে, বাংলাদেশের সকল মানুষের রাজনীতি করবে। নিজের জন্য কোনো কিছু। বাংলাদেশ তিসরি ইনসাফ দলের 3য় কাউন্সিল অনুষ্ঠিত হলো। এরপরে আমাদের জেলা ভিত্তিক কাজ শুরু হবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মরহুম আব্দুল হামিদ খান ভাসানী অমর হোক। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। আসসালামু আলাইকুম।